মুভির শুরুটা হয় আর্টিকের একটি নির্জন অঞ্চলকে দেখিয়ে, যেখানে একটি আদিবাসী জনগোষ্ঠীকে দেখা যায়। হঠাৎ সেখানে ভয়ানক তুষারপাত হওয়ার কারণে সবাই ছোটাছুটি করে নিজেদের ঘরে যাচ্ছিল। তবে যাওয়ার পথে তারা হঠাৎ একজন অচেনা লোককে দূর থেকে তাদের দিকে আসতে দেখতে পায়। লোকটাকে দেখে মনে হচ্ছিল যেন সে কাউকে মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কে এই অচেনা ব্যক্তি? তাছাড়া কি করেই বা সে এই নির্জন তুষার ঘেরা অঞ্চলে এসে পড়ল? এখানে সিন শিফট হয় কয়েক বছর আগের একটি ঘটনায়, যেখানে চার্লি নামের একজন যুবককে দেখা যায়। চার্লি বেশ আনন্দের সাথে নিজের জীবন এনজয় করছিল। জানা যায় তার বাবা একজন পাইলট এবং সে একটা এয়ারলাইন কোম্পানিতে কর্মরত আছে। কিন্তু চার্লি তার উল্টো কাজ করে। সে অবৈধ মালামাল প্লেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়া করে। সেই সাথে সে নিষিদ্ধ জিনিসপত্র দুর্গম সব এলাকায় লুকিয়ে রাখার কাজটাও বেশ দক্ষতার সাথে করতে পারে। একদিন রাতে চার্লিকে দেখা যায় সে একটা বাড়ি গিয়ে নিজের বার্থডে সেলিব্রেট করছিল। হঠাৎ সেখানে একজন অসহায় গরিব লোক এসে উপস্থিত হয়। দেখা যায় সেখানে থাকা সবাই লোকটাকে সাহায্য না করে উল্টো তাকে নিয়ে মজা করছিল। লোকটা চার্লির কাছেও আসে, কিন্তু চার্লি তাকে সাহায্য না করে উল্টে স্টাফদের দিয়ে বার থেকে বের করে দেয়। এদিকে বার্থডে প্রেজেন্ট হিসেবে চার্লির একজন ফ্রেন্ড তাকে একটি বক্স দেয়, কিন্তু চার্লির নেশাগ্রস্ত হওয়ার কারণে সেটা না দেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম ভাঙকে তার একটা নতুন কাজের জন্য ডাকতে আসে, আর এবার তাকে দূরের একটি জায়গায় মাল জিনিস নিয়ে যেতে হবে। এটা শুনে চার্লি দ্রুত এয়ারপোর্টে এসে পৌঁছায়। এখানে এসে চার্লি কয়েকজন লোকের সাথে দেখা করে, আর এই লোকগুলোর জিনিসই তাকে লুকিয়ে রাখতে হবে। তারপর চার্লি সেই জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়ে। এখানেই জানা যায় এইসব অবৈধ জিনিস লুকানোর জন্য চার্লি সবসময় তার ঠিক করে একটি জায়গায় যেত। তারপর সে তার কাঙ্ক্ষিত জায়গায় প্লেন ল্যান্ড করে। তারপর সেখানে পৌঁছে সে কিছু লোককে দেখতে পায়। তবে সে আগে এখানে কোনো লোককে দেখেনি। তবে চার্লি তাদের সাথে কথা বলে, তাদের দিয়ে নিজের মালামাল নিচে নামায়। তারপর সে ওই লোকগুলোকে একটি চকলেট খেতে দেয়। তবে যাওয়ার সময় লোকগুলো চার্লিকে থামিয়ে দেয় আর তাদের সাথে যেতে বলে। তাদের কথায় প্রথমত চার্লি বেশ ভয় পাচ্ছিল, তবে সে লোকগুলোর অনেক অনুরোধ করাতে ভয়ে ভয়ে তাদের সাথে যেতে রাজি হয়। তারপর তারা চার্লিকে একটা ঝোপের কাছে নিয়ে আসে। সেখানে ঝোপের নিচে একটা মেয়েকে বসে থাকতে দেখতে পায়। অদ্ভুত ব্যাপার হলো, এই মেয়েটার শরীর থেকে ভয়ানক গন্ধ আসছিল। লোক দুজন চার্লিকে জানায় এই মেয়েটির নাম হলো কানাই। সে ভীষণ অসুস্থ, তাই তারা চার্লিকে অনুরোধ করে কানাইকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য, কারণ এমনভাবে থাকলে কানাইয়ের মৃত্যু হতে পারে। তারা চার্লিকে রিকোয়েস্ট করতে থাকে কানাইকে তার সাথে শহরে নিয়ে যাওয়ার জন্য, তাহলে কানাই সেখানে থাকা উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারবে। তবে এই রোগের সংক্রমণ হতে পারে ভেবে চার্লি প্রথমত কিছুতে তাদের কথা রাজি হচ্ছিল না। এসব বলে চার্লি সেখান থেকে যেতে শুরু করে। তবে তখনই তারা দৌড়ে এসে চার্লিকে একটি হাতির দাঁত দেখায়, আর এই হাতির দাঁতের বাজার মূল্য অনেক টাকা। তারা কানাইকে বাঁচানোর বিনিময়ে এই দাঁতগুলো দেওয়ার কথা জানায়। আর এবার চার্লিও এত টাকার লোভ সামলাতে না পেরে শেষমেশ কানাইকে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সে কানাইকে প্লেনে বসিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে চার্লি অনেকবার কানাইয়ের সাথে কথা বলার ট্রাই করছিল, কিন্তু কানাই চার্লির কোনো কথাই বুঝতে পারছিল না। আসলে কানাই ইংলিশ ভাষা বুঝতো না, সেজন্য সে চুপচাপ চার্লির কথা শুনেই যাচ্ছিল। এরই মাঝে হঠাৎ করে চার্লি শুনতে পায় প্লেনের ইঞ্জিন থেকে কেমন যেন অদ্ভুত আওয়াজ আসছে, এমনকি তার ফুয়েলের মিটারও দ্রুত গতিতে নিচে নেমে আসছে। এটা দেখে সে বুঝে যায় হয়তো ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে। এরই মধ্যে প্লেনটা সেখানে বন্ধ হয়ে যায় আর দ্রুত নিচের দিকে পড়তে শুরু করে। চার্লি কিছুই করতে পারে না, আর প্লেনটা সোজা গিয়ে সমুদ্রের ধারে ক্র্যাশ করে। তবে সৌভাগ্যবশত তারা দুজনে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। তবে এমন একটি জনশূন্য জায়গায় এসে তারা ফেসে গেছে যে তাদের সাহায্য করার মতো আশেপাশে কেউই ছিল না। চার্লি বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তবে সে দ্রুত প্লেন থেকে নিজের সব জিনিস বের করে নেয় আর ম্যাপের সাহায্যে নিজের লোকেশন খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে ঠিকভাবে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে সাহায্যের আশায় পাথর জড়ো করে SOS সংকেত লিখে রাখে। সেই সাথে সে পাশের একটি লাল কাপড় দিয়ে পতাকা বানিয়ে দেয়, যাতে করে দূর থেকে কেউ এই সংকেত দেখে তাদের উদ্ধার করতে আসে। এদিকে কানাইকে দেখা যায় সে পাশে বসে মাছ ধরে যাচ্ছিল। তবে তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এর কারণ হলো কানাই ছোটবেলা থেকে এমন পরিবেশে বড় হয়েছে, তাই সে অল্প সময়ের মধ্যে নিজের খাবারের ব্যবস্থা করে নেয়। অন্যদিকে চার্লিকে দেখা যায় সে রেডিওর সাহায্যে কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিল না। এরই মধ্যে সেখানে কানাই এসে চার্লিকে খাওয়ার জন্য একটি মাছ অফার করে, কিন্তু চার্লি উল্টো তাকে বকা দিয়ে তাড়িয়ে দেয়। এতে করে কানাই সেখান থেকে দূরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে রাত নেমে আসে। চার্লিকে দেখা যায় সে অনেক কষ্টে আগুন ধরাতে সক্ষম হয়। এদিকে কানাইকে দেখা যায় সে অনেক আগেই আগুন জ্বালিয়ে বসে আছে। আর আবারও চার্লি কানাইয়ের সাথে কথা বলতে গেলে কানাই কোনো উত্তর দেয় না। অন্যদিকে চার্লির বাবাকে তার বন্ধুরা এসে খবর দেয় যে সেই দুর্ঘটনার পর চার্লির এখন পর্যন্ত ফিরে আসেনি।
এমনকি তার কোনো খবরও তারা জানে না। এসব জানার পর চার্লির বাবা ভীষণ টেনশনে পড়ে যায়। অন্যদিকে চার্লির গার্লফ্রেন্ড যখন এই খবর জানতে পারে, সেও ভীষণ চিন্তায় পড়ে যায়। চার্লিকে দেখা যায় সে সারা রাত কোনোভাবে ভয়ে ভয়ে পার করে বাহিরে এসে চারপাশটা ভালো করে চেক করছে। সে প্লেনে এসে আবারও তার রেডিওটা ঠিক করতে শুরু করে, তবে কোনোভাবেই সেটা ঠিক হচ্ছিল না। উল্টো রেডিওটা আরও বেশি খারাপ হয়ে যায়। এসব দেখে আবারও চার্লি ভীষণ রেগে যায় আর রাগের মাথায় পুরো রেডিওটা ভেঙে ফেলে। কানাই দূর থেকে সবটাই লক্ষ্য করছিল, কিন্তু সে মুখ থেকে একটা আওয়াজও বের করে না। এরপর বেশ কিছু সময় কেটে যায়। এবার চার্লি বুঝতে পারে এমনি করে বসে থাকায় কিছুই হবে না, তাদের বাঁচতে হলে কারো সাহায্যের প্রয়োজন। তাই চার্লি নিজের সাথে বন্দুক এবং কিছু খাবার নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। তবে সে যাওয়ার পথে কানাই তাকে থামিয়ে দেয়। এতে চার্লি বুঝে যায় কানাই তার সাথে যেতে চায়, কিন্তু চার্লি তাকে বারণ করে দেয়, কারণ কানাই এমনিতেই অসুস্থ। তার উপর তার সাথে এভাবে হাঁটলে তার বিপদ আরও বাড়তে পারে। সেজন্য সে কানাইয়ের জন্য সেখানে কিছু খাবার রেখে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার পথে সে কানাইকে আশ্বাস দেয় যে সে অবশ্যই কারো সাহায্য নিয়ে এখানে ফিরে আসবে। এদিকে চার্লির বাবাকে দেখা যায় সে চার্লিকে নিয়ে ভীষণ টেনশনে রয়েছে। অন্যদিকে চার্লিকে দেখা যায় সে সামনের দিকে না থেমে হেঁটেই চলেছে। সে সারাদিন অবিরাম হাঁটলেও একজন মানুষেরও দেখা পায় না। এবার ধীরে ধীরে চার্লি বুঝতে পারে সে যা ভেবেছিল সেটা একেবারেই সঠিক নয়। তবে এখন এখান থেকে বেরোতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেজন্য সে এবার বিশ্রামের জন্য একটি জায়গায় এসে বসে পড়ে। তবে হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই ঠান্ডা প্রবণ এলাকায় এমন বৃষ্টির কারণে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করে। তবুও চার্লি কোনোভাবে সেই রাতটা পার করে। পরের দিন সকাল হতেই আবারও সে সামনের দিকে এগোতে শুরু করে। তবে সকাল পেরিয়ে দুপুর নেমে এলেও সে এখনো কারো কোনো দেখা পায় না। এরই মধ্যে হঠাৎ চার্লি একটা জলাশয় নামলে সেখানে আটকা পড়ে। কোনোভাবে চার্লি সেখান থেকে নিজেকে ছাড়িয়ে উপরে উঠে আসে। এরপর রাত হলে ঘুমাতে গেলে চার্লির চোখে তার অতীতের একটি স্মৃতি ভেসে ওঠে। এখানেই জানা যায় চার্লি আগে একটি এয়ারফোর্সে জব করত। সে তার ভাইয়ের সাথে একই মিশনে একটি দেশে বোমা ফেলেছিল। চার্লির ভাই তাকে বারবার এমনটা করতে নিষেধ করেছিল, কিন্তু চার্লি তার ভাইয়ের একটা কথাও শোনেনি। আর এখানেই হঠাৎ চার্লির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে চার্লি লক্ষ্য করে বুনো মশা তাকে ঘিরে ফেলেছে। তবে এই মশাগুলো কোনো সাধারণ মশা ছিল না। এগুলো এতটাই হিংস্র যে চার্লি সেগুলো থেকে বাঁচতে পাগলের মতো পালাতে শুরু করে। তবে পালাতে গিয়ে সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর সেখানেই জ্ঞান হারায়। এরপর জ্ঞান ফেলে চার্লি সামনে একটি পেঁচাকে দেখতে পায়। আর এই পেঁচাটি সব মশাদেরকে খেয়ে চার্লিকে প্রাণে বাঁচিয়েছে। তবে সেখানে একজন মানুষকেও দেখা যায়। সে আর কেউ নয়, সে হলো কানাই। সে আসলে চার্লিকে খুঁজতে খুঁজতে এই অবধি চলে এসেছিল। চার্লির ভয়ানক অবস্থা দেখে কানাই নিজের মতো করে চার্লির চিকিৎসা করতে শুরু করে। এতে করে কিছুক্ষণের মধ্যে চার্লির জ্ঞান ফিরে আসে। তবে সে আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিল না। এরই মধ্যে কানাই আগুন জ্বালানোর জন্য কাঠকাদি নিয়ে হাজির হয়, যা দেখে চার্লি বেশ অবাক হয়ে যায়। সে কানাইকে বলে, তোমার এই শরীর নিয়ে এখানে আসার কি দরকার ছিল? তবে এবার জানা যায় কানাই কিছু কিছু ইংরেজি শব্দের অর্থ বোঝে। সেই শব্দগুলো ব্যবহার করে সে চার্লিকে নিজের মনের কথা বোঝানোর চেষ্টা করে। চার্লিও কানাইয়ের সাথে বেশ কিছু কথা বলে। এরপর কানাই চার্লির জন্য বনপশুর মাংস দিয়ে স্যুপ বানিয়ে দেয়, যা খেয়ে চার্লি বেশ ভালো লাগে। এখানে জানা যায় কানাই নিজের অসুস্থ শরীরের কথা ভুলে গিয়ে চার্লির দেখাশোনা করছিল। কানাইয়ের কাজ দেখে বোঝা যাচ্ছিল সে এই পরিবেশে অনেক আগে থেকেই অভ্যস্ত, তাই তার তেমন সমস্যা হচ্ছে না। কিন্তু চার্লি তো আর তার মতো নয়। সে তো আর কানাইয়ের মতো এভাবে জনমানবহীন জায়গা থাকতে পারবে না। এদিকে চার্লির বাবা তার ছেলেকে খোঁজার জন্য দুজন লোককে পাঠায়। তারা চার্লিকে খুঁজতে সেই জায়গায় যায় যেখানে চার্লি অবৈধ জিনিসগুলো লুকিয়ে রাখত। চার্লির সহকর্মী জ্যাক চার্লিকে একদমই পছন্দ করতো না। তাই সে চার্লির বাবাকে বোঝানোর চেষ্টা করে যে চার্লি হয়তো আর বেঁচে নেই। এসব শুনে চার্লির বাবা ভীষণ ভেঙে পড়েন। তবে জ্যাকের তেমন কিছুই আসে যায় না। সে তার এক সাথীকে নিয়ে চার্লি লুকিয়ে রাখা মালগুলোকে খুঁজতে যায়, কিন্তু সেখানে কিছুই পায় না। সেই সাথে চার্লিরও কোনো খোঁজ মেলে না। অন্যদিকে কানে বন্যপশুর চামড়া দিয়ে চার্লির জন্য জুতা বানিয়ে দেয়। এতে চার্লি খুব খুশি হয়। এখন ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। চার্লি এখন এই পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করেছে এবং টিকে থাকার কৌশলগুলো আয়ত্ত করে ফেলেছে। একদিন কানে যখন রান্না করছিল তখন হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। চার্লি বুঝতে পারে কানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সে কানাইকে বিশ্রাম নিতে বলে, কিন্তু কানাই জানায় সে ঠিক আছে। চার্লি বুঝতে পারে কানাই যে কোনোভাবে তাকে নিজের বাড়িতে পাঠাতে চায়। এতে স্পষ্ট বোঝা যায় কানাই অনেক ভালো মনের মানুষ। রাতে দেখা যায় কানের শরীর ভীষণ খারাপ হয়ে যায়। চার্লির যাতে ঘুম না ভাঙে তাই সে দূরে গিয়ে একা একা কাঁদতে থাকে। চার্লি সেই শব্দ শুনে জেগে ওঠে এবং কানাইয়ের কাছে যায়, কিন্তু কানাইয়ের রোগ সম্পর্কে সে কিছু জানতো না বলে চাইলেও সে কিছু করতে পারছিল না। এদিকে চার্লির বাবা হাল ছাড়েনি। তিনি ছেলেকে খুঁজতে যে কোনো দূরত্বে যেতে রাজি ছিলেন। তাই তিনি আবারও জ্যাককে জোর করে চার্লিকে খুঁজতে পাঠায়।
জ্যাক ফিরে এসে মিথ্যা বলে যে সে সব জায়গায় খুঁজছে, কিন্তু কোনো চিহ্ন পায়নি। মূলত জ্যাক চাইছিল না যে চার্লি আবারও কোম্পানিতে ফিরে আসুক, কিন্তু চার্লির বাবা জেদ দেখে জ্যাকের বস তাকে আবারও যেতে বলে। বাধ্য হয়ে জ্যাক আবারও চার্লিকে খুঁজতে বের হয়। এদিকে চার্লি এখন নদী থেকে মাছ ধরার কৌশল শিখে ফেলেছে, কিন্তু তার মনে বারবার প্রশ্ন জাগছিল যে এতদিন হয়ে গেল তাও কেন কেউ তাদের বাঁচাতে এলো না। তখনই হঠাৎ সে একটি প্লেনের আওয়াজ শুনতে পায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আসলে ওই প্লেনে জ্যাক আর তার সাথে ছিল, কিন্তু প্লেনটা অনেক উঁচুতে থাকায় তারা চার্লিকে দেখতে পায় না এবং চিৎকারও তাদের কানে পৌঁছায় না। প্লেনটা ফিরে যেতে দেখে চার্লি খুব হতাশ হয়ে পড়ে। সে কানাইকে বলে তাদের আগে সেই জায়গায় ফিরে যাওয়া উচিত, সেখানে গেলে কেউ খুঁজতে এলে সহজে তাদের দেখতে পাবে। কানাই তার কথা রাজি হয় এবং তারা আগের জায়গায় ফেরার জন্য রওনা দেয়। যাওয়ার আগে কানাই তার নিজের হাতে বানানো সেই জুতো চার্লিকে পরিয়ে দেয়। সে চার্লিকে বলে এই জুতো পরে সে পানির উপর দিয়েও হাঁটতে পারবে। যাওয়ার পথে কানাই সারাক্ষণ চার্লির খেয়াল রাখছিল। সে চেয়েছিল চার্লি যেন তার নিজের বাড়িতে ফিরতে পারে, কারণ কানাই নিজেও চার্লির মতো নিজের বাড়ি হারিয়ে ফেলেছে। এভাবে কয়েকদিন হাঁটার পর তারা একটি ভাঙা প্লেনের কাছে এসে পৌঁছায়। সেখানে পৌঁছে চার্লি প্লেনের ভিতর ঢুকলে একজন পাইলটের কঙ্কাল দেখতে পায়। এটা দেখে কানাই ভয় পেয়ে দূরে সরে যায়। চার্লি সেই প্লেনের ভিতর থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বের করতে থাকে, তবে সে লক্ষ্য করে কানাই এতে একদমই খুশি নয়। এটা দেখে চার্লি সেই জিনিসগুলো আর নেয় না। চার্লি বুঝতে পারে কানাই চায় যেন সে ওই পাইলটকে দাফন করে দেয়, যাতে লোকটার আত্মা শান্তি পায়। চার্লি ও কানাই ইচ্ছে অনুযায়ী কাজ করে। সে পাইলট ও তার জিনিসগুলোকে মাটির নিচে দাফন করে দেয়। রাত হলে কথায় কথায় কানাই চার্লিকে বাস্তব জীবনে এক গভীর সত্য জানায়। সে জানায় মানুষ বেঁচে থাকতে কেউ তাদের সাহায্য করতে আসে না, কিন্তু মৃত্যু হলে সবাই তাকে সাহায্য করতে আসে। সেই সাথে কানাই আরও বলে কখনো যদি কারো তোমার সাহায্যের প্রয়োজন হয় তবে তাকে ফিরিয়ে দিও না, তাকে সাহায্য করবে, আর তাহলে তোমার সমস্ত ভুলের ক্ষমা হয়ে যাবে। এসব শুনে চার্লির নিজের বার্থডে পার্টি রাতের কথা মনে পড়ে যায়। সেই দিন সে একজন গরিব লোককে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। এসব মনে পড়তে চার্লি ভীষণ অনুতপ্ত বোধ করে। এদিকে এতদিন পরেও নিজের ছেলে কোনো খোঁজ না পেয়ে চার্লির বাবা বিশ্বাস করে নেন যে চার্লি আর বেঁচে নেই। তিনি এই খবরটা চার্লির গার্লফ্রেন্ডকেও জানিয়ে দেয়। সেই সাথে তিনি জ্যাককেও চাকরি থেকে সরিয়ে দেন, কারণ তিনি ভালো করে বুঝে গিয়েছিলেন যে জ্যাক তার ছেলেকে হিংসা করত। অন্যদিকে চার্লি আর কানে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে তার সেই ভাঙা প্লেনটা বিধ্বস্ত হয়ে পড়ে আছে। এখানে কেউ তাকে খুঁজতে আসেনি দেখে চার্লি ভীষণ রেগে যান এবং রাগের মাথায় প্লেনটা ভাঙচুর করতে শুরু করে। দেখতে দেখতে এভাবে প্রায় 2.5 মাস পার হয়ে যায়। দেখা যায় চার্লি সেই ভাঙা প্লেনের ভেতর শুয়ে আছে। আজ তার শরীরটা একদমই ভালো না। সে ঠান্ডা থেকে বাঁচতে প্লেনের ভেতর ঘুটিছুটি মেরে শুয়ে আছে। কিছুক্ষণ পর কানাই সেখানে এসে চার্লিকে কিছু খাবার দেয়। রাত হলে চার্লি আবারও সেই একই দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যেখানে সে সেই বোমা ফেলার দৃশ্যগুলো দেখছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো এবার চার্লি স্বপ্নে তার ভাইকে দেখতে পায় না, তার বদলে কানাইকে দেখতে পায়, যে কিনা চার্লিকে ট্রিগার টিপতে বাধা দিচ্ছে। পরের দিন সকালে দেখা যায় কানাই চার্লির সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। নিজের অসুস্থ শরীর নিয়েও সে অনবরত চার্লির জন্য প্রার্থনা করে চলেছে। কানাই একজন অপরিচিত হয়েও একজন আপনজনের চেয়েও বেশি চার্লির খেয়াল রাখছিল। আর এটাই হলো ভালো মানুষের বৈশিষ্ট্য। তারা যেখানেই সুযোগ পায় অন্যদের সাহায্যে এগিয়ে আসে। সন্ধ্যায় একদল বন্য ছাগলকে ওখান দিয়ে যেতে দেখা যায়। চার্লি শিকার করার চেষ্টা করছিল, কিন্তু অনেকগুলো ছাগল থাকায় সে লক্ষ্য স্থির করতে পারছিল না। তবুও শেষমেশ চার্লি এগিয়ে গিয়ে একটি ছাগল শিকার করে ফেলে। বোঝা যায় চার্লি এখন শিকার করার কৌশল শিখে ফেলেছে। এরপর দুজনে সেই মাংস পুড়িয়ে পেট ভরে খেয়ে নেয়। কিন্তু সময়ের সাথে সাথে ঠান্ডা বাড়ছিল এবং কানাইয়ের শরীর আরও খারাপ হতে শুরু করেছিল। তাকে বাঁচাতে হলে একটি উষ্ণ জায়গা প্রয়োজন, তাই চার্লি কানাইয়ের থাকার জন্য একটি তাঁবু তৈরি করে। এদিকে কানাই ঠান্ডা থেকে বাঁচার জন্য পশুর চামড়া দিয়ে পোশাক বানিয়ে ফেলে। রাত হলে তারা দুজন সেই তাঁবুর ভেতর বসে গল্প করে। তখন কানাই নিজের পরিবারের কথা চার্লির সাথে শেয়ার করে। সে জানায় একসময় সে তার পরিবারের সবার সাথে অনেক সুখে বাস করত, কিন্তু একদিন হঠাৎ কোত্থেকে যেন একটা বোমা এসে তাদের গ্রামে পড়লো আর সবকিছু চোখের নিমেষে ধ্বংস হয়ে গেল। কিছু মানুষ বেঁচে গেলেও বোমা রেডিয়েশনের কারণে সবাই আক্রান্ত হয়েছিল। কানাই বলে আমারও সেই একই দশা, আর সেজন্য আমি এই মরণব্যাধিতে ভুগছি। কানাইয়ের মুখে এসব শুনে চার্লি বুঝতে পারে কানাই যে বোমার কথা বলেছে সেটা হয়তো তারই নিক্ষেপ করা। তবে সে এই মুহূর্তে কানাইকে সেই ব্যাপারে কিছুই জানায় না, কিন্তু সে মনে মনে ভীষণ কষ্ট পেতে থাকে, এটা ভেবে যে তার একটা ভুল কিভাবে পুরো একটা গ্রামকে ধ্বংস করে দিয়েছিল। পরের দিন সকালে চার্লি কানাইকে জানায় এখানে থাকলে কিছুই হবে না। যেহেতু এতদিন কেউ আসেনি, তার মানে ভবিষ্যতে কেউ তাদের খুঁজতে আসবে না, তাই বাঁচতে হলে তাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর চার্লি আর কানাই নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। পথে অনেক বিপদ আসলেও তারা থামেনি। সব কষ্টকে উপেক্ষা করে তারা দুজন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অনেকদিন এভাবে হাঁটতে হাঁটতে তারা দুজন একটি বরফে ঢাকা এলাকায় এসে পৌঁছায়।
তবে এই জায়গায় দূর দূর পর্যন্ত তাকালেও কোনো প্রাণের অস্তিত্ব তারা দেখতে পায় না। এমনকি পথে কোনো ধরনের গাছপালাও দেখা যাচ্ছিল না। তবুও তারা দুজন সব কষ্ট নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তবে হঠাৎ কানাই পথে পড়ে যায় আর তার মুখ থেকে অনবরত রক্ত পড়তে শুরু করে। এসব দেখে চার্লি দৌড়ে এসে কানাইকে জড়িয়ে ধরে, কিন্তু কানাইয়ের মধ্যে এখন এতটুকু শক্তি বাকি নেই যে সে সামনে এগোতে পারবে। তাই চার্লি কানাইয়ের জন্য একটি কাঠের চ্যালেঞ্জ তৈরি করে আর সেটাই করে কানাইকে টেনে টেনে সামনের দিকে এগোতে থাকে। আসলে চার্লি কিছুতেই কানাইকে এই অবস্থায় ছেড়ে যেতে চাইছিল না। অন্যদিকে চার্লির বাবাকে দেখা যায় তিনি তখন নিজের ছেলের শেষকৃত্য কাজ করছিলেন। তিনি একটি চার্জে সবার সামনে তার ছেলের ব্যাপারে বলতে শুরু করে। তিনি জানান যে কিভাবে তার ছেলে চার্লি তার পুরো জীবন প্লেন চালিয়ে কাটিয়ে দিয়েছে, তবে এখন সে আর বেঁচে নেই। তিনি আফসোস করে বলেন, আমি আমার ছেলের সাথে শেষবারের মতো দেখা করার সুযোগটাও পেলাম না। এদিকে চার্লির গার্লফ্রেন্ডের বাড়ি থেকে চার্লি সব জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তার গার্লফ্রেন্ডের দেওয়া সেই গিফটটাও রয়েছে, যেটা কিনা এখন পর্যন্ত চার্লি খুলেও দেখেনি। এদিকে চার্লিকে দেখা যায় সে এখনো না থেমে কানাইকে নিয়ে হেঁটেই চলেছিল, কিন্তু আর কতক্ষণ। এভাবে সে নিজেও অনেক ক্লান্ত হয়ে পড়েছে। সেই সাথে এখন কানাইয়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তাই চার্লি কানাইকে নিয়ে একটি জায়গায় তাঁবু খাটিয়ে বিশ্রাম নেয়। এখানে কানাই বলে ওঠে, আমার বানানো জুতোটা হয়তো খুব ভালো না, কিন্তু এটা তোমাকে আমার লোকদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর তুমি নিজের খেয়াল রেখো। এরপর সেই রাতে কানাই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যায়। পরদিন সকাল যখন চার্লির ঘুম ভাঙে, সে কোথাও কানাইকে খুঁজে পায় না। সে পাগলের মতো কানাইকে খুঁজতে শুরু করে এবং তার পায়ের চিহ্ন অনুসরণ করে ছুটে যায়। তখন সে দূরে সেই সাদা রঙের পেঁচাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে চার্লি বুঝতে পারে যে কানাই নিজের জীবন ত্যাগ করেছে। আসলে সে চার্লির ওপর বোঝা হয়ে থাকতে চাইছিল না। এরপর দেখা যায় সেই পেঁচাটি সেখান থেকে উড়ে চলে যায়। চার্লি তখন কানাই সব জিনিস একটা জায়গায় জড়ো করে। সেখানে কানাইকে আনার বিনিময়ে নেওয়া সেই হাতের দাঁতগুলোও ছিল। এখন চার্লি খুব ভালোভাবে অনুভব করতে পারছিল যে কানাই তার জীবনে একটা ফেরেশতা হয়ে এসেছিল, যে কিনা তাকে জীবনের আসল অর্থ শিখিয়ে গেল। চার্লি মনে মনে ভাবে, সেদিন যদি সে ওই গ্রামে বোমা না মারত, তাহলে হয়তো আজ কানাই সুস্থ আর জীবিত থাকতো। চার্লি সেখানেই কানাইয়ের স্মৃতিতে তার সব জিনিস দিয়ে একটা সমাধি তৈরি করে। এরপর সে কানাই সে কথাগুলো মনে করতে করতে সামনের দিকে এগোতে থাকে। এরপর অনবরত হাঁটতে হাঁটতে চার্লি ভীষণ ভেঙে পড়ে। মনে হচ্ছিল যেন এখনই তার প্রাণ বেরিয়ে যাবে। তবে কানাইয়ের প্রার্থনা শেষমেশ সফল হয়। চার্লি কিছু দূর যেতেই সামনে কিছু লোককে দেখতে পায়। হয়তো লোকগুলো কোনো উপজাতি মানুষ, ঠিক যেমনটা মুভির শুরুতে দেখা গিয়েছিল। সেই লোকগুলো চার্লিকে দেখতে পায়। চার্লি কোনোভাবে সেই লোকগুলোর কাছে গিয়ে সাহায্য নেয়। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়।